আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোর পথের গল্প। এমন সময় কে যেন দরজায় নক করল। নীরার হৃদস্পন্দন যেন দ্বিগুণ বেড়ে গেল। হয়তো ঈশাম এসেছে, সে কি বুঝতে পারবে আমাকে? আবার নক করার শব্দে নীরার চিন্তার জগতে ছেদ ঘটল। তাড়াতাড়ি দরজা খুলে দেখল তার শাশুড়ি দাঁড়িয়ে আছে। রেবেকা বেগম বললেন, আবার আসলাম রে মা, আসুন না মা, ভেতরে আসুন। রেবেকা বেগম রুমে ঢুকে নীরার হাত ধরে তার পাশে বসালেন। দেখ মা, আজ থেকে তোমার নতুন জীবনের শুরু। একটা মেয়ের জীবনে স্বামীর গুরুত্ব কতটা, এটা হয়তো তোমাকে বুঝিয়ে বলতে হবে না। আমি জানি এসব বিষয়ে তোমার যথেষ্ট দখল আছে, তাই তো একটু মিথ্যার আশ্রয় নিয়ে হলেও তোমাকে নিয়ে এসেছে আমার অন্ধকার ঘরে। নীরা বলল, কিসের মিথ্যে মা? বেশ অবাক হয়ে জিজ্ঞেস করল। ভেবেছিলাম আজ তোমাকে এসব কিছু বলবো না, কিন্তু ঈশামটা এখনো আসছে না দেখে চলে এলাম। তোমার হয়তো একা একা ভালো লাগছে না। জানো মা, তোমার শ্বশুর যখন মারা যায় তখন সাবিহার বয়স মাত্র 15 বছর, ঈশামের 10 বছর আর ওর ছোট বোন তিন্নির প্রায় 4 বছর। সবাই খুব করে বলেছিল যেন আবার বিয়ে করে নিই। সন্তানদের মুখের দিকে তাকিয়ে রয়ে গেলাম স্বামীর ভিটায়। ঈশামের বাবার ব্যবসা প্রপার্টি সব নিজ দায়িত্বে সামলেছি, যেটা একটা মেয়ের পক্ষে অসম্ভব প্রায়। খুব করে চেষ্টা করলাম ওদেরকে মানুষের মতো মানুষ করার, কিন্তু কি মা, জীবনের এই পর্যায়ে এসে অনুভব করছি একটাকেও প্রকৃত মানুষের মতো মানুষ করতে পারিনি। দীর্ঘশ্বাস ছেড়ে বললেন। তবুও হাল ছাড়েনি। একটা মেয়ে চাইলেই অনেক কিছু সম্ভব। ভাবলাম দিনদার কাউকে ঘরের বউ করে আনব, কিন্তু না। ঈশাম চায় তার জীবন সঙ্গী হবে খুব মডার্ন আর আধুনিক মোনা। ওর জেদের কাছে হারাতে বসেছিল আমার শেষ আশা ভরসাটুকু। বাধ্য হয়ে মিথ্যার আশ্রয় নিতে হয়েছিল। আমার আবার হার্টে প্রবলেম আছে। হঠাৎ করে অসুস্থতার ভান করলাম। ঈশাম পাগল প্রায় হয়ে হাসপাতালে নিয়ে গেল আমাকে। ডাক্তারকে আগে থেকে সবকিছু বলে রেখেছিলাম। ডাক্তার ঈশামকে জানালো আমি খুব অসুস্থ, যে কোনো সময় চলে যেতে পারি। ঈশাম আমাকে এতটাই ভালোবাসে যে ও এটা শুনেই হাঁটু কেড়ে ধপাস করে বসে পড়ে ফ্লোরের উপর। ডাক্তার ওকে এটাও বলে দেয় যে আমাকে যেন কোনোভাবেই উত্তেজিত করা না হয়, তাহলে খুব বাজে কিছু হয়ে যেতে পারে। তখনই আমি ঈশামের কাছে তোমার কথা বলি। আমার অসুস্থতার কথা ভেবে ও আর না করতে পারেনি। ও হ্যাঁ, তোমাদের পাশের বাসার রিজিয়ার বোন আবার আমাদের বাসায় ভাড়া থাকে, সেই সুবাদেই আমি তোমার সন্ধান পাই। আমার বিশ্বাস তুমি পারবে আমার সংসারটাকে গুছিয়ে নিতে। সাবিহা, ঈশাম, তিন্নি কাউকেই আমি মানুষ করতে পারিনি রে মা, বলে হাউমা করে কেঁদে উঠলেন রেবেকা বেগম। তুমি আবার আমাকে ভুল বোঝো না মা, আমি তোমাকে ঠকাইনি। দেখবে আল্লাহ তোমাকে খুব ভালো রাখবেন ইনশাআল্লাহ। নীরা বলল, মা আপনি কাঁদবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন। আমি আপনার ইচ্ছে পূরণ করব ইনশাআল্লাহ। এখন আর আপনার একার স্বপ্ন নেই, আমারও আজ থেকে স্বপ্ন আর চেষ্টা একটাই থাকবে, আমার পরিবারকে নিয়ে একসাথে জান্নাতের পথে হাঁটা ইনশাআল্লাহ। নীরার কথা শুনে রেবেকা বেগম যেন মরুভূমিতে পানির সন্ধান পেলেন। নিজ বাহুডোরে জড়িয়ে নিলেন নীরাকে। কিরে মা, খাওনি এখনো? আসলে মা, উনি আসুক তারপর খাবো। পাগল মেয়ে একটা, চিন্তা করো না। আমার ছেলেটা খুব একটা খারাপও না, যাকে একবার ভালোবাসে তার জন্য সবকিছুই করতে পারে। আচ্ছা মা, এখন যাই, ঈশাম হয়তো এসে যাবে এখনই। আচ্ছা মা, যান, গিয়ে শুয়ে পড়ুন। রেবেকা বেগম যাওয়ার পরেই নীরা আনমনে দরজার সাথে হেলান দিয়ে বসে পড়ল। হারিয়ে গেল চিন্তার জগতে। আল্লাহ, তুমি আমাকে কোন পরীক্ষার মধ্যে নিয়ে এলে? নিজেকে কি টিকিয়ে রাখতে পারবো এই কঠিন সংগ্রামে? তখন তো উনি বেশ ভালো কথাই বলেছিলেন। ওনার জন্যই তো সাবিহা আপু আমাকে কিছু বলতে পারেনি। মানুষটা হয়তো খারাপ না। তখনকার সেই কথাগুলো মনে হতেই নীরা যেন মনের কোণে একটুখানি আশা খুঁজে পেল। দিনই শিক্ষা পায়নি বলে হয়তো এই অবস্থা। আল্লাহ, তুমি তাকে সঠিক বুঝ দান করো। অঝরে গড়িয়ে পড়ছে নীরার চোখের পানি। নীরা দরজাটা লক করে আবারও বসে রইল ঈশামের অপেক্ষায়। অপেক্ষার প্রহরগুলো যে কেন এমন হয়, এ যেন শেষই হতে চায় না। ঈশামের সাথে কিভাবে কি কথা বলে সেসব ভাবছে নীরা। হঠাৎ করে দরজা ধাক্কানোর শব্দে নীরা ধরপড় করে উঠে বসল। কখন যেন চোখটা লেগে গিয়েছিল, টেরি পায়নি। ঘড়ির দিকে তাকিয়ে দেখল 1:30 বাজে। তড়িঘড়ি করে বিছানা ছেড়ে শাড়িটা ঠিক করল। তাড়াতাড়ি গিয়ে দরজাটা খুলে দিল। ঈশাম কিছু না বলে ঘরে ঢুকে পড়ল। নীরা দরজাটা বন্ধ করে খাটের উপর গিয়ে বসে পড়ল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঈশাম আর কোনো কথা না বলে সোজা ওয়াশরুমে চলে গেল। নীরা অবাক দৃষ্টিতে তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। বালিশের নিচ থেকে সেই দোয়া লেখা কাগজটা হাতের মুঠোয় নিয়ে একটা দীর্ঘশ্বাস নিল সে। প্রায় 20 মিনিট পরে ওয়াশরুম থেকে বের হলো ঈশাম। নীরা সেখানেই বসে আছে। ওয়াশরুম থেকে বের হয়ে টাওয়াল দিয়ে নিজের ভেজা চুলগুলো মুছছিল সোফায় বসে। রুমটা এতই নীরব যে মনেই হয় না সেখানে কোনো মানুষজন আছে। কিছুক্ষণ পরে ঈশাম খাটের দিকে এগিয়ে যাচ্ছে। ঈশাম যতই এগিয়ে যাচ্ছে নীরার হৃদস্পন্দন ততই বেড়ে যাচ্ছে।
ইসাম খাটের কাছে গিয়ে যখনই হাত বাড়ালো, নীরার সাথে সাথে বলে উঠল, এই যে মশাই, এত দেরি করে এলেন কেন? কোথায় ছিলেন? ইসাম কিছু বলতে শুরু করলে নীরা তাকে থামিয়ে দিল। ইসামকে কিছু বলার সুযোগ না দিয়েই আবার বলতে শুরু করলো, অজু না থাকলে যান, অজু করে আসেন। দুজন মিলে 2 রাকাত সালাত আদায় করতে হবে। আপনাকে তো আরো অনেক কথা বলার আছে। থাক, এখন আর কিছু বলবো না। সালাত আদায় শেষে একসাথে বসে অনেক গল্প করব। ও হ্যাঁ, এখনো তো খাইনি, চলেন খেয়ে নিই, বড্ড ক্ষুধা লেগেছে, সারাদিন কিচ্ছু খাওয়া হয়নি। এটা বলে খাট থেকে নিচে নেমে দাঁড়ালো নীরা। এরপর ইসাম যা বলল সেটা যেন বিনা মেঘে বজ্রপাতের মতো ধেয়ে আসলো নীরার দিকে। এক নিমিষে যেন থমকে দাঁড়ালো নীরার পৃথিবী। ইসাম বলল, হে ইউ, তখন থেকে পাগলের মতো কি সব বলেই যাচ্ছেন, অসহ্য। আমি আপনার কাছে স্বামীর অধিকার ফলাতে আসিনি। আপনি ভাবলেন কি করে আপনার মতো একটা গেয় ভূতকে আমি আমার স্ত্রী হিসেবে মেনে নিব? বালিশা চাদরটা নেওয়ার জন্য এসেছিলাম, আপনার সাথে বেড শেয়ার করার মতো কোনো ইচ্ছে নেই। বাধ্য হয়ে রুম শেয়ার করতে হচ্ছে। আম্মির খুশির জন্য বিয়ে করেছে আপনাকে, সবসময় মনে রাখবেন এটা। আর হ্যাঁ, আমার সাথে বেশি কথা বলতে আসবেন না। কি মনে করেছেন না আপনার জন্য এতক্ষণ না খেয়ে আছি আমি? ন্যাকা সাচ্ছেন? বাইরে থেকে খেয়ে এসেছি আমি। আপনার মতো আপনি থাকবেন, আমার মতো আমি। আমি কখনোই আপনাকে স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। আমার জীবনের সাথে জড়িয়ে আছে অন্য কারো জীবন, খুব ভালোবাসি তাকে, তার নখের যোগ্য আপনি নন। আমি আপনাকে কখনোই মেনে নেব না, মাইন্ড ইট। আর হ্যাঁ, ভুল করে হলেও যেন আম্মি এটা জানতে না পারে। খুব রাগী সুরে ইসাম এসব বলেই একটা বালিশ নিয়ে সোফার উপর গুটিসুটি মেরে শুয়ে পড়ার সাথে সাথেই ইসামের ফোনটা বেজে উঠল। শোয়া থেকে উঠে দাঁড়িয়ে কলটা রিসিভ করে বলতে লাগলো, আমি তোমাকে বলেছিলাম না আমার উপর বিশ্বাস রাখতে পারো? আরে বাবা হ্যাঁ, আমি কি তোমাকে কখনো মিথ্যা বলতে পারি? তোমাকে দেখার জন্য মনটা খুব আনচান করছে, তাড়াতাড়ি এসো কিন্তু। বাই, লাভ ইউ টু। এসব বলে ফোনটা রেখে আবার শুয়ে পড়ল ইসাম। নীরা খুব করে চাইছে ইসামকে বলতে, স্ত্রী হিসেবে যদি মেনে নিতে নাই পারেন তাহলে বিয়ে করলেন কেন? নিজের মায়ের কথা ভেবে আমার জীবনটা নষ্ট করলেন কেন? আমারও একটা জীবন আছে, এটা কি ভুলে গেছেন আপনি? আপনি কি জানেন বর্তমান যুগের মেয়ে হয়েও আমি 100% চরিত্র সম্পন্ন? জানেন, খুব স্বপ্ন ছিল আজকের রাতটা নিয়ে, খুব আশা ছিল প্রথম রাতে বরের হাতটা ধরে বলবো, জীবনের এতটা বছর শুধুমাত্র আপনার জন্যই নিজেকে পুরোপুরি হেফাজতে রেখেছি, যেখানে কোনো অপূর্ণতা নেই। ভেবেছিলাম খুব গর্ব করে বলবো এটা। আপনার কি একবারও মনে হলো না একটা মেয়ে কতটা স্বপ্ন নিয়ে তার পরিবারের সবাইকে ছেড়ে স্বামীর হাত ধরে চলে আসে একটা নতুন পৃথিবীতে? আপনি কি করলেন এটা? আমার নতুন পৃথিবীটাকে যে ডুবিয়ে দিলেন একরাশ অন্ধকারে। এরকম হাজারো কথা ইসামকে বলতে চাচ্ছে নীরা, কিন্তু পারছে না, কিছুই বলতে পারছে না। সে যে কথা বলতেই ভুলে গেছে। সে বুঝতে পারছে না এখন তার কি করা উচিত। আচ্ছা, এখন কি কান্না করা উচিত? চিৎকার করে কান্না করা উচিত? হ্যাঁ, তাহলে হয়তো একটু হালকা লাগবে নিজেকে। কিন্তু নীরা যে কান্না করতে পারছে না, খুব চেষ্টা করে একটু কাঁদতে পারছে না। সে যেন অনুভূতি শূন্য হয়ে গেছে। এই মুহূর্তে খুব দরকার একটু কান্না করা, না হলে যে চোখের পানির সাথে কষ্টটা ধুয়ে যেতে পারবে না। না, নীরা আর পারছে না। দম বন্ধ হয়ে আসছে, শরীরটা নিস্তেজ হয়ে আসছে। কিন্তু তার তো বেঁচে থাকতে হবে, অনেক কাজ বাকি আছে এখনো। এভাবে থাকলে যে হবে না, কিছু একটা যে করতেই হবে ওকে। হাতে থাকা সেই দোয়ার কাগজটা বিছানার উপর রেখেই দৌড়ে বাথরুমে ঢুকে গেল নীরা। বাথরুমের দরজা বন্ধ করে সবগুলো পানির কল ছেড়ে দিল, যাতে বাইরে থেকে কান্নার শব্দ শোনা না যায়। ফ্লোরে বসে পড়ল নীরা। ঝিরঝির পানির ফোঁটায় তার সমস্ত শরীর ভিজে গেলেও স্পর্শ করতে পারছে না তার মনকে। মানুষের কষ্ট যখন তার সহ্যসীমা অতিক্রম করে, মানুষ তখন সে কাঁদতে ভুলে যায়। নীরার ক্ষেত্রেও হয়তো এমন কিছুই হয়েছে। পানিগুলো নীরার চুল স্পর্শ করে কপাল বেয়ে সুচালো নাকের ডগায় এসে সেখান থেকে টপ টপ করে নিচে পড়ছে প্রায় ঘন্টা খানেক ধরে, কয়েকটা ফোঁটা। আবার তার ঠোঁটকেও স্পর্শ করে যাচ্ছে। হঠাৎ করে ডুকরে কেঁদে উঠল নীরা। এই কান্না যেন কোনো বাঁধ মানতে জানে না। চিৎকার করে কান্না করছে সে। কিছুক্ষণের মধ্যেই তার স্মরণ হলো, এভাবে কেঁদে তো কোনো লাভ নেই, এ কান্নার যে মূল্য কেউ দেবে না। নিজের কাছে নিজেরই খুব খারাপ লাগছে এটা ভেবে। আরে, আমি কতটাই না অধৈর্য একটা মেয়ে। বারবার ধিক্কার দিচ্ছে নিজেকে। এতটুকু কষ্টেও সে কিভাবে ভুলে গেল তার মাবুদকে, যিনি কিনা রহমানুর রহিম, যিনি চাইলেই সবকিছু করে দিতে পারেন, যিনি বড্ড পছন্দ করেন বান্দার চোখের পানি। শাড়ি চেঞ্জ করে অজু করে বাইরে এসেই নামাজে দাঁড়িয়ে গেল নীরা। 2 রাকাত সালাত আদায় করে 2 হাত পেতে দিল মহান রবের রহমতের আশায়। সব কষ্টের কথা খুলে বলল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কষ্টটা ক্রমান্বয়ে হালকা হয়ে যাচ্ছে। সালাত শেষ করে জায়নামাজে বসে আছে নীরা, কিন্তু না, সে তো পারছে না বসে থাকতে। চোখটা যেন বুজে আসছে। সারাদিন তো আর কম ধকল গেল না ওর উপর দিয়ে। ঘড়িতে এখন 3:35। আর একটু পরে আজান হয়ে যাবে। একটু ঘুমালে ফজরের সালাতটা কাজা হয়ে যেতে পারে। এজন্য আর ঘুমানো হলো না নীরার। রুমের মধ্যে আনমনে পায়চারি করছে আর ভাবছে, না, এভাবে কষ্ট পেয়ে থেমে গেলে চলবে না, বারবার উঠে দাঁড়াতে হবে আমাকে।
নিজেই নিজেকে বিভিন্নভাবে বোঝাচ্ছে নীরা। সুদূর থেকে মুয়াজ্জিনের সুমিষ্ট কণ্ঠ ভেসে আসছে আজানের ধ্বনি। সাথে সাথে সালাত আদায় করে নিল নীরা। সালাত থেকে উঠে ইসামের থেকে হাতখানেক দূরে ফ্লোরে বসল। ডিম লাইটের আলোটা এসে ইসামের একদম মুখের উপর পড়ছে, যে আলোতে খুব নিষ্পাপ লাগছে ওর মুখটা। নীরা মনে মনে ভাবছে, কে বলবে যে এই নিষ্পাপ চেহারার ভিতর লুকিয়ে আছে এমন বিভৎস মন মানসিকতা? না না, এ আমি কি ভাবছি, উনি হয়তো এমন নন, হয়তো শুধুমাত্র আমার ক্ষেত্রে উনি এমন করে। যাই হোক, এখন তো ওনাকে ডাকতে হবে, না হলে সালাদটা যে কাজা হয়ে যাবে। ডাকবো নাকি ডাকবো না? ডাকলে যদি রেগে যায়, কিন্তু আমার যে দায়িত্ব ওনাকে ডাকাটা, না, এভাবে দ্বিধাদ্বন্দ্বে থাকলে হবে না। আমার দায়িত্ব আমাকে পালন করতেই হবে, তাকে বুঝাতে হবে। আল্লাহ চাইলে সত্যি উনি একদিন সঠিকভাবে দিন বুঝতে পারবেন। আর কিছু না ভেবে নীরা আস্তে করে ইসামকে ডাকতে শুরু করল। এই যে শুনছেন, সালাতের সময় হয়েছে, উঠুন। ইসাম গভীর ঘুমে। উঠুন, না হলে যে সালাত কাজা হয়ে যাবে। ইসাম একটু নড়ে চড়ে আবার ঘুমিয়ে পড়ল। নীরা বুঝতে পারছে না কি করবে এখন। হঠাৎ করে একটা বুদ্ধি এলো তার মাথায়। পাশে থাকা জগ থেকে হাতে একটু পানি নিয়ে অল্প করে ছিটিয়ে দিল ইসামের মুখে। ধরপড় করে উঠে বসল ইসাম। চোখ কচলাতে কচলাতে উঠে দাঁড়িয়েই পাশে থাকা জগটা হাতে নিয়ে পুরো এক জগ পানি ঢেলে দিল নীরার মাথায়। হাত থেকে জগটা রেখেই ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল ইসাম, হেই রাবিশ, কোন সাহসে আমার মুখে পানি দিলেন? হোয়াট আ ননসেন্স! ডোন্ট ক্রস ইউর লিমিট, ইউ আর নোবডি অফ মাইন্ড, মাইন্ড ইট। আর নীরা সেখানেই নির্বাক পাথরের মতো দাঁড়িয়ে আছে। নীরা ভেবেছিল ইসাম হয়তো শুধু একটু বকাবকি করবে, এর বেশি আর কী বা করবে। কিন্তু ও যে এমন একটা কাজ করবে, নীরা সেটা ভাবতেই পারেনি। নীরা মনে মনে ভাবছে, কত আশা ছিল ফজরে তাকে ডেকে উঠিয়ে একসাথে সালাত আদায় করব, কোরআন তিলাওয়াত করব, কিন্তু কি হলো এসব? সত্যি কি এসব হওয়ার ছিল? খুব করে চাইতাম আল্লাহ যেন এমন কাউকে আমার লাইফে পাঠান, যে আমাকে দিনের পথে চলতে সাহায্য করবে। দুজনে একই সাথে জান্নাতের পথে হাঁটব। সেই পথে হাঁটতে গিয়ে যদি কখনো হোঁচট খাই কোনো শক্ত পাথরে, তখন যেন তার দুহাতে লুকিয়ে রাখে আমার দুহাত, ভরসা দিয়ে মিষ্টি হেসে বলে, ভয় পেও না, আমি তো আছি। ক্লান্তি যদি ছুঁয়ে দেয় তোমায়, আমার পায়েই হেঁটো তুমি জান্নাতেরই পথে। আসুক বাধা, আসুক ঝড়, লড়বো একই সাথে। হায়, সব যে অধরাই থেকে গেল। এসব ভাবতে ভাবতে কখন যেন ফ্লোরেই ঘুমিয়ে পড়ল নীরা। বেলা প্রায় 8টা বাজে। নীরা এখনও নিচে ডাইনিংয়ে আসেনি বলে সাবিহা বেশ কটু কথা বলে রেবেকা বেগম সেটার প্রতিবাদ করে উঠলেন। রেবেকা বেগম বললেন, আহ সাবিয়া, থাম তো, তোর তো কোনো কাজ করতে হচ্ছে না, ময়না তো আছে, তবুও কেন এসব বলছিস? নতুন জায়গা, তাই হয়তো এখনো ঘুম হয়নি, বা অন্য কোনো কারণে অসুস্থ থাকতে পারে। সাবিহা আর কোনো কথা না বলে ওর রুমের দিকে হাঁটা দিল। রেবেকা বেগম এক মনে চা পান করে যাচ্ছেন। ইসাম ঘুম থেকে উঠে দাঁড়াতে বেশ চমকে গেল। মেয়েটা ফ্লোরে শুয়ে আছে কেন? ওর কি কিছু হয়েছে নাকি? সে যাই হোক, তাতে আমার কি, ফ্রেশ হয়ে অফিসে যেতে হবে। এটা বলেই ওয়াশরুমের দিকে হাঁটা দিয়েও থেমে গেল ইসাম। এগিয়ে গেল নীরার দিকে। ও বুঝতে পারছে না এখন কি করা উচিত। একবার ডাকবো? আচ্ছা, ডেকেই দেখি। হ্যালো, শুনছেন? না, কোনো সারা শব্দ নেই। অনিচ্ছা সত্ত্বেও ইসাম নীরার কপালে হাত দিয়ে বেশ চমকে গেল। গা যেন পুড়ে যাচ্ছে। গতকাল রাতের কথা মনে পড়ে গেল। ইসাম ভাবতে লাগলো, না, এটা হয়তো ঠিক হয়নি। অত সকালে মাথায় পানি ঢেলে দিয়েছে বলেই হয়তো এত জ্বর এসেছে মেয়েটার। ও তো জানে না এটা ছাড়াও গতকাল রাতে ঘন্টা খানেকের মতো পানিতে ভিজেছিল নীরা। খুব অনুশোচনা হচ্ছে ইসামের। বিড়বিড় করে বলতে লাগলো, আমি তো কাউকে কষ্ট দিতে চাইনি, আমার কিছু করার নেই। আমি জেনে শুনে এরকম একটা আনসোশ্যাল মেয়েকে কিভাবে মেনে নিব? তার চেয়ে বড় কথা হচ্ছে, আমি তো কখনোই ভুলতে পারবো না রিয়াকে। এজন্যই তো এত কষ্ট দিচ্ছে এই মেয়েটাকে, যাতে করে সে নিজে থেকে এ বাড়ি ছেড়ে চলে যায়। কিন্তু এখন কি করব আমি? এভাবে ফ্লোরে থাকলে তো জ্বর আরও বেড়ে যাবে। এখন তো সে ঘুমিয়েই আছে, দেখবে না। যাই, খাটে শুয়ে দিয়ে আসি। এটা বলে নীরাকে পাঁজাকোলা করে উঠে দাঁড়ালো ইসাম। ধীরে ধীরে খাটের উপর শুয়ে দিয়ে গায়ের উপর টেনে দিল চাদরটা। কিছুক্ষণের মধ্যেই অফিসের জন্য রেডি হয়ে ডাইনিং রুমে গেল ইসাম। ওকে দেখে রেবেকা বেগম জিজ্ঞেস করলেন, কিরে বাবা, বৌমা কোথায়? ঘুমোচ্ছে? এত বেলা পর্যন্ত ঘুমোচ্ছে? শরীর খারাপ নাকি? উফ আমি কি তোমার বকবকানি শোনার জন্য এখানে এসেছি? তুমি চেয়েছিলে আমি ওকে বিয়ে করি। হ্যাঁ, করেছি তো। তোমার ইচ্ছে তো পূর্ণ হয়েছে, এখন আর কিছু বলতে আসবে না আমাকে। এটা বলেই চলে যেতে লাগলো ইসাম। খেয়ে যা বাবা, খাওয়ার ইচ্ছেটা মরে গেছে। ইসাম না খেয়ে অফিসের উদ্দেশ্যে বের হবার সাথে সাথেই সাবিহা বলে উঠল, এবার খুশি হয়েছে তো আম্মি? তুমি তো এটাই চেয়েছিলে। কোথা থেকে এক গেও ভূত নিয়ে এলে ইসামের জন্য। নিজের ছেলের সুখ শান্তির কথা একবারের জন্য ভাবলে না তুমি? কেমন মা তুমি? কখনোই সন্তানদেরকে বুঝতে চেষ্টা করলে না। তিন্নি বলল, আহ আপি, থাম তো, আম্মিকে এভাবে বলছিস কেন? তিন্নিকে থামিয়ে দিয়ে রেবেকা বেগম বলে উঠলেন, তোরা সবাই একদিন বুঝতে পারবি যে নীরা সত্যি একটা হীরের টুকরো। ও গেও ভূত না, ওই প্রকৃত স্মার্ট। তিন্নি, মা দেখে আয় তো কি করছে নীরা। আচ্ছা, আমি যাচ্ছি।
তিন্নির মধ্যে দিনের বুঝ না থাকলেও তিন্নি ইশাম আর সাবিহার থেকে ভিন্ন। ওদের মতো অতটা উশৃঙ্খল না। তিন্নি নীরা রুমে গিয়ে নীরাকে অনেকবার ডাকলেও কোনো সারা শব্দ না পেয়ে আস্তে করে ধাক্কা দেওয়ার সময় খুব চমকে ওঠে। এত জ্বর! তিন্নি দৌড়ে ওর মায়ের কাছে চলে আসে। আম্মি, ভাবির গা তো অনেক গরম, খুব জ্বর এসেছে। সে কি রে, এজন্যই হয়তো এখনো ঘুম থেকে উঠতে পারেনি। চল তো গিয়ে দেখি। রেবেকা বেগম নীরার কপালে হাত দিয়ে জ্বরটা বোঝার চেষ্টা করছে। জলপট্টি দেওয়ার কিছুক্ষণ পরে নীরা চোখ মেলে তাকায়। এখন কেমন লাগছে মামনি? ভালো মা, কিন্তু কি হয়েছে বুঝতে পারছি না। অনেক বেলা হবার পরেও তুমি নিচে যাওনি বলে তিন্নিকে পাঠিয়েছিলাম তোমার রুমে। পরে তিন্নি বলল তোমার নাকি খুব জ্বর এসেছে। এসে দেখি সত্যিই জ্বরে গা পুড়ে যাচ্ছে। ময়নাকে বলেছি তোমার নাস্তাটা উপরে দিয়ে আসতে। নাস্তা খেয়ে ওই ঔষধটা খেয়ে নিও মা। নীরা মাথা নেড়ে সম্মতি জানালো। সাবিহা বলল, বাসায় আসতে না আসতে জ্বর বাঁধিয়ে নিয়েছ। ভালো তো, খুব ভালো। 10টা পর্যন্ত ঘুমিয়ে থাকার ধান্দা, সবই বুঝি আমরা। আহ সাবিহা, কেন এসব বলছিস? থাম তো। সাবিহা আর কিছু না বলেই দমদম করে রুমের বাইরে চলে গেল। নীরা কিছু বলতে গিয়েও বলতে পারল না। গতকাল সারাদিনের না খাওয়া, তার উপর এত জ্বর, ও যেন কথা বলার শক্তিটুকু হারিয়ে ফেলেছে। কোনো রকম নাস্তাটা খেয়েই ঔষধ খেয়ে নিল নীরা। এখন হয়তো জ্বরটা একটু কমেছে, ভালো লাগছে কিছুটা। নীরা এখন ভাবতে শুরু করলো কিভাবে কি হলো। আমি তো তাকে সালাতের জন্য ডেকেছিলাম, তারপর উনি উঠল না। আমি পানি ছিটিয়ে ওসব কথা মনে পড়ে নীরার চোখ দুটি ঝাপসা হয়ে এলো। মা বলল তিন্নি এসে আমাকে খাটেই দেখেছে, কিন্তু আমি তো ফ্লোরেই ঘুমিয়ে পড়েছিলাম। খাটে এলাম কি করে? তাহলে কি উনি? এটা ভাবতে নীরার দুটি চোখ খুশিতে ঝাপসা হয়ে গেল। উনি আমাকে কোলে করে খাটে শুয়ে দিয়েছেন। লজ্জায় দুহাতে মুখটা ঢেকে ফেলল নীরা। আয়নার সামনে গিয়ে বারবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে নিজেকে, আর হেসেই যাচ্ছে আনমনে। কিছুটা সুস্থ ফিল করায় নীরা কিচেন রুমে গেল। রেবেকা বেগম রান্না করছেন আর তাকে সাহায্য করছে ময়না। এখন কেমন লাগছে মা? জ্বরটা কি একটু কমেছে? জি আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। আপনি এদিকে আসুন মা, আমি রান্নাটা শেষ করি। এই বয়সে এখনো রান্নাঘরে আসতে ভালো লাগে আপনার? এদিকে আসুন মা, আমি পারবো। দূর বোকামে, তুমি যাও রুমে গিয়ে রেস্ট করো। আমার ছেলে মেয়েগুলা খুব পছন্দ করে আমার হাতের রান্না, তাই একটু কষ্ট হলেও রান্নাটা নিজেই করি। এখন তো তুমি এসে গেছো, আমার আর চিন্তা নেই। তোমার সংসার তুমি বুঝে নিও, কিন্তু আগে তো একটু সুস্থ হতে হবে। এটা বলেই হেসে দিলেন রেবেকা বেগম। আচ্ছা মা, তিন্নি কোথায়? ওকে তো দেখছি না। তিন্নি তো কলেজে গেছে, 3টার দিকে আসবে। রেবেকা বেগম ময়নাকে উদ্দেশ্য করে বললেন, সাবিহার রুমে একটু যা তো ময়না, গিয়ে দেখ তো সাবিহার মেয়ে সুবাহ কান্না করছে কিনা। আচ্ছা আম্মা, যাইতাছি। সত্যি করে একটা কথা বলবে নীরা? জি মা, বলুন। গতকাল রাতে কি ইসাম খুব খারাপ ব্যবহার করেছে তোমার সাথে? প্রশ্ন শুনতেই নীরা যেন চুপসে গেল, চোখ যেন ভিজে আসছে। তবুও খুব কষ্টে নিজেকে কন্ট্রোল করে হাসি মুখে উত্তর দিল, না মা, তেমন কিছুই হয়নি। আমি আমার ছেলেকে চিনি রে মা, খুব বদমেজাজিও। আমার জন্যই তুমি এত কষ্ট পাচ্ছ মা, আমাকে ক্ষমা করে দিও। এটা বলে কেঁদে দিলেন রেবেকা বেগম। এটা কি বলছেন মা? নিজেকে এভাবে দোষারোপ করবেন না। আমি আমার তকদিরকে মেনে নিয়েছি, শুধু এতটুকুই দোয়া করবেন আমি যেন ধৈর্যহারা না হয়ে যাই। ময়নাকে রুমে দেখে সাবিহা বলে উঠল, কিরে তুই এখানে? আম্মায় পাঠাইলো সুবা মামনি কান দে নাকি হেইডা দেখানোর লেখা। আম্মি কি করছে রে? নতুন বউয়ের লগে গল্প করতেছে আর রান্না করতেছে। আচ্ছা তুই সুবাকে একটু দেখে রাখ, আমি আসছি। আর হ্যাঁ, সুবা কান্না করলে আমাকে ডাক দিবি, তুই ধরবি না কিন্তু, দূরে বসে থাক। সাবিহা রান্নাঘরে ঢুকে নীরাকে উদ্দেশ্য করে বলতে শুরু করলো, বাহ, শাশুড়ি রান্না করছে আর তুমি বসে বসে মজা দেখছো। চক্ষু লজ্জা বলতেও কি কিছু নেই তোমার? নাকি নিজেকে নবাবজাতি মনে করো? জ্ঞান বুদ্ধি বলতে তো কিচ্ছু নেই, গেও ভূত একটা। রেবেকা বেগম বললেন, এমন করে বলছিস কেন সাবিহা? আমি ওকে নিষেধ করেছি রান্না করতে। তাছাড়া ও তো এখনো নতুন, 2 দিন যাক, তারপর ওর সংসার তো ওই বুঝে নেবে। ওর সংসার মানে? ইসাম কোনোদিন ওকে মেনে নেবে না। সারা জীবন এবারে চাকরানি হয়ে থাকতে হবে ওকে। আর হ্যাঁ, তুমি যেন ওকে একটু আশকারা না দাও, এই বলে রাখলাম আমি। আর কিছু না বলে সাবিহা হন হন করে হেঁটে গেল রুমে। রেবেকা বেগম বললেন, ওর কথা কিছু মনে করো না মা, ও ছোটবেলা থেকে খুব জেদি আর একরোখা টাইপের, ভালো মন্দ বোঝে না বললেই চলে। সাবিহা আর ইসাম হয়েছে একরকম, তিন্নি আবার ওদের থেকে আলাদা, খুব সহজেই সবাইকে আপন করে নিতে পারে। কিছুদিন আগে সাবিহা এ বাড়িতে এসেছে। সুবার বাবা ব্যবসার কাজে বাইরে গেছে, আগামী মাসে চলে আসবে। তারপরেই ও চলে যাবে ওর শ্বশুর বাড়ি। এই কয়টা দিন একটু সহ্য করো মা। না মা, কি বলেন এসব? আপির যতদিন ইচ্ছে এখানে থাকবে। হয়তো তার দৃষ্টিতে আমি আপনার ছেলের যোগ্য নই, এজন্য এসব বলছে। কিন্তু সে যখন সত্যিটা বুঝতে পারবে, তখন দেখবেন আর কোনো সমস্যাই থাকবে না। আল্লাহ চাইলে আমার যথাযথ সম্মান অবশ্যই পাবো। আচ্ছা মা, আমি এখন যাচ্ছি। আচ্ছা যাও। সন্ধ্যার পরে তিন্নি এলো নীরার রুমে। ভাবি আসবো? এতে আবার অনুমতি লাগে? এসো, ভেতরে এসো। এখন কেমন আছো ভাবি? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে বোন। ভাবি তুমি কি পড়াশোনা বন্ধ করে দিবা?
এখনও বুঝতে পারছি না। আর কয়েক মাস পরেই অনার্স তৃতীয় বর্ষের ফাইনাল এক্সাম। ভাবছি এক্সামটা দিব। হ্যাঁ ভাবি, এক্সামটা দিও। জীবনে নিজের পায়ে না দাঁড়ালে কারো কাছে দাম পাওয়া যায় না। অনার্স কমপ্লিট করে মাস্টার্সও কমপ্লিট করবা, তারপরে জবে ঢুকে যাবা। নিজের পায়ে দাঁড়ানো বলতে তুমি কি বোঝো তিন্নি? এই ধরো, জব করলে নিজের ইচ্ছে মতো চলতে পারবা, কাউকে পরোয়া করতে হবে না, কেউ কিচ্ছু বলতে পারবে না। নিজের পায়ে দাঁড়ানো বলতে তো এটাই বোঝায়। আচ্ছা, এতে কি লাভ হয়? এতে তুমি স্বাধীনতা পাবে, কারো অধীন থাকতে হবে না। আচ্ছা তিন্নি, তুমি আমাকে বলো তো, আমরা স্বাধীনতা চাই কেন? এতে তুমি শান্তিতে থাকতে পারবে, কষ্ট থাকবে না। বুঝলাম। তাহলে তোমার মতে এই সব কিছু করতে হবে শান্তির জন্য, কি তাই তো? আচ্ছা তিন্নি, এবার বলো, তুমি কি আমাকে এমন কোনো সিওরিটি দিতে পারবে যে যারা জব করবে তারাই হ্যাপি হবে, জব না করলে হ্যাপি হওয়া যাবে না? আসলে কি জানো তিন্নি, আমাদের কার জীবন কিভাবে অতিক্রম করতে হবে, কাকে কোন পথে চলতে হবে, এই সব কিছু যে আল্লাহ কর্তৃক নির্ধারিত। সে নির্ধারণ পথে চললে জীবনে কেউ কখনো ব্যর্থ হবে না। তুমি বলেছ জবের কথা, কিন্তু তিন্নি তুমি কি জানো, পুরোপুরিভাবে দিনের পথে থেকে আমাদের দেশে জব করাটা অসম্ভব প্রায়। আগে তোমার দেখতে হবে কখন তোমার জন্য জব করা বৈধ। জানো তিন্নি, আল্লাহ আমাদেরকে এমন একটা জীবন ব্যবস্থা দিয়েছেন যেখানে তুমি যখন কন্যা তখন তোমার দায়িত্ব তোমার পিতার উপর, তুমি যখন স্ত্রী তখন তোমার স্বামীর উপর, সেই তুমি যখন মা তখন তোমার সন্তানের উপর। আলহামদুলিল্লাহ, বয়স ভেদে তোমার ভরণ পোষণ থেকে শুরু করে সম্পূর্ণ দায়িত্ব তাদের দায়িত্ব যদি তুমি পালন করতে যাও তাহলে তুমি পারবে সঠিকভাবে তোমার দায়িত্ব পালন করতে। এবার আসো, তোমার দায়িত্ব কি? আল্লাহ তোমাকে দায়িত্ব দিয়েছেন সময় মতো 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করা, রমজানের সিয়াম রাখা, লজ্জাস্থানের হেফাজত করা, স্বামীর সন্তুষ্টি অর্জন করা। ব্যাস, এনাফ। তুমি যদি এই 4টি কাজ করতে পারো তাহলে জান্নাতের 8টি দরজায় তোমাকে ডাকবে। এসো তিন্নি, আমার দিকে এসো। যে দরজা দিয়ে ইচ্ছে তুমি প্রবেশ করবে চিরসুখের বাগান জান্নাতে। তুমি অফিসে গেলে সময় মতো সালাত আদায় নাও করতে পারো। সিয়াম রেখে সারাদিন ডিউটি করা কতটা কষ্টের সেটা একমাত্র সেই পুরুষই জানবে যাকে সারাদিন বাইরে ঘুরঘুর করতে হয়। এবার আসো গুরুত্বপূর্ণ পয়েন্টে। লজ্জাস্থানের হেফাজত অথবা পরিপূর্ণ পর্দা করে জব করা আমাদের দেশে অসম্ভব প্রায়, এটা তো আগেই বলেছি। সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে এটাই যে তুমি সারাদিন অফিস করে ক্লান্ত শরীরে কিভাবে তোমার সংসারের সব দায়িত্ব পালন করে স্বামীকে সন্তুষ্ট করবে, এটা বলো। তিন্নি জানো, সন্তানের সবচেয়ে বড় শিক্ষক কে? তার মা। মা হচ্ছে সন্তানের আদর্শ শিক্ষিকা। প্রত্যেক বাচ্চাই নরম কাদা মাটির মতো, যাকে চাইলেই তুমি যে কোনো আকার দিতে পারো। তুমি চাইলেই তাকে ভালো বা মন্দ হিসেবে গড়ে তুলতে পারো। তুমি তাকে কিভাবে গড়ে তুলবে সেটা তোমার উপর নির্ভর করবে। আদর্শ সন্তান তৈরি করার জন্য ছোটবেলা থেকেই তাকে ট্রেনিং দিতে হবে, কারণ বড় হলে যে কাদা মাটি শক্ত হয়ে যাবে, যাকে চাইলেই তুমি যে কোনো আকার দিতে পারবে না। এখন বলো, তোমার এত দায়িত্ব থাকা সত্ত্বেও তুমি কি চাইবে তাদের দায়িত্ব পালন করতে? চাইবে না। কেন চাইবে না বলো? তোমাকে তো পাগলা কুকুরে কামড়ে দেয়নি। পুরুষেরা কি চায় জানো? আনুগত্য, স্ত্রীর আনুগত্য। সে চায় তুমি যেন তার উপর ডিপেন্ডেন্ট হও। তবে ভেবো না যে সে তোমার স্বাধীনতা কেড়ে নিতে চায়। সে চায় তুমি তাকে মূল্যায়ন করো, সম্মান করো সবচেয়ে বেশি। প্রকৃত পুরুষেরা কখনোই চায় না তুমি বলো আমি একাই 100। সে চায় তোমার 50 আর আমার 50 মিলেই 100 হোক। এটা আবার ভেবো না যে সম্মান ভালোবাসা সবকিছুকে আমি দিয়ে যাব। আরে বোকা, না, শুধু তুমি দিবে কেন? আমি বলছি তুমি যদি তাকে পর্যাপ্ত সম্মান ভালোবাসা দিতে পারো তাহলে সে তোমাকে সম্মান করতে ভালোবাসতে বাধ্য, সত্যিই বাধ্য। ভালোবাসা কি জানো? আমি চাই জান্নাতে তুমি আমার 70টা হুরের রানী হও। আমি চাই জান্নাতে যেন আমি তোমার 70টা হুরের রানী হই। বিশ্বাস করো তিন্নি, এটাই ভালোবাসা, প্রকৃত ভালোবাসা। এসব বলতে বলতে কখন যে ভিজে গেল দুটি চোখ জোড়া, নীরা বুঝতেই পারল না। তিন্নি বলল, ভাবি তুমি কিভাবে এত সুন্দর করে বললে বলো তো একটু? সত্যি আমি কখনোই ভাবিনি এভাবে। খুব ভালো লাগছে এখন, অনেক কিছুই বুঝতে পারলাম। অনেক কিছু বলবো তোমাকে, অনেক কিছু শেখার আছে। আচ্ছা বোন, তোমার যখন যে প্রশ্ন করতে ইচ্ছে করবে নির্দ্বিধায় চলে আসবে আমার কাছে। আচ্ছা ভাবি, এখন যাই তাহলে। আচ্ছা তিন্নি, তোমার ভাইয়া অফিস থেকে কখন আসে? প্রায় তো 9টা বেজে গেছে। অন্যান্য দিন তো আরো আগে চলে আসে। চিন্তা করো না, এসে পড়বে। তুমি তো দেখছি ভাইয়াকে চোখে হারাচ্ছ। যাও, কি যে বলো না। তিন্নি চলে যাওয়ার প্রায় ঘন্টা খানেক পরে ইশাম এলো। নীরা খাটের উপরে বসে আছে। ইশাম রুমে ঢুকে শার্টটা খুলে খাটের ওপর ছুঁড়ে মেরে ওয়াশরুমে চলে গেল। নীরা একটু সামনের দিকে এগিয়ে ইশামের শার্টটা হাতে নিল। মনে হচ্ছে এর চেয়ে সুন্দর ঘ্রাণ দুনিয়া তার নেই। শার্টটা জড়িয়ে ধরে নীরা হারিয়ে গেল গভীর আবেশে। সুপ্রিয় দর্শক, আজকের মতো কিন্তু এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী পর্বে। তার জন্য অনুরোধ করব, এই পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে তার জন্য অনুরোধ করব অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।